আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমি আরেকটা অধ্যায়ের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বৃত্ত, সাধারণ গণিতে তোমার অষ্টম অধ্যায়। তো এই অধ্যায় থেকে তোমরা যদি এসএসসি 26 ব্যাচ হও, এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আসবে। আর তুমি অন্য যে কোনো ব্যাচ হও না কেন, এখান থেকে তোমার এমসিকিউ প্রতিবারই আসবে, বুঝছো? এবং এমসিকিউ গুলো সহজ। তুমি যদি উপপাদ্যগুলো পড়ে থাকো, এখানে কোনো কঠিন ক্যালকুলেশন তেমন নাই, জাস্ট চিত্র বোঝা লাগবে। চিত্র বুঝলে তোমার অঙ্কগুলো পারবে আর কি। কিন্তু যেহেতু এমসিকিউ, সময় বেশি নেওয়া যাবে না, এবং খুব কম সময়ের মধ্যে করা লাগবে। তাই হচ্ছে মূলত হচ্ছে এই ক্লাসটা ওই জন্যই, তুমি যাতে কম সময়ে সলভ করার যেটা টেকনিক শিখতে পারো, এবং হচ্ছে আরো কিভাবে তোমার এমসিকিউ আরো ভালোভাবে ইফেক্টিভলি করা যায়, সেটা হচ্ছে ক্লাসটাকে শিখবে আর কি। আচ্ছা, প্রথমে আমরা 1 নম্বর এমসিকিউ দিয়ে শুরু করি। প্রথমে বলা আছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত। এখন দেখো, সবসময় এই কোয়েশ্চেন একটু দেখবা যে আসলে কি বলছে আমাকে। বলছে ব্যাস, কিন্তু তুমি যদি এটাকে ব্যাসার্ধ দিয়ে অঙ্ক করো তাহলে কিন্তু ভুল হবে। যেহেতু ব্যাস বলছে, মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 13। তো আমি বৃত্তটা এঁকে ফেলি, তারপর হচ্ছে আমাদের সুবিধা হবে। তোমাকে বলছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে। তো আমি একটা যে আঁকলাম, এটা কেন্দ্র ধরলাম। এখন দেখো, এটা হচ্ছে তোমাকে 5 বলছে, তোমাকে এই যে দৈর্ঘ্য বের করতে বলছে। আর একটা জিনিস তোমাকে দেওয়া আছে, ব্যাসার্ধ 13। তো এটা দিলাম, এটা হচ্ছে 13। এটা যদি 13 হয়, এটা যদি 5 হয়, এবং এটা হচ্ছে তোমার লম্ব। এটা আমরা উপপাদ্য থেকে পড়ছি। কারণ দূরত্ব মানে কি? দূরত্ব মানে লম্ব দূরত্ব। যেহেতু এটা লম্ব দূরত্ব, এটা হবে লম্ব। তো আমি আগে এই পার্টটা বের করি, এইটুকু কতটুকু এটা বের করি। যেহেতু পিথাগোরাসের উপপাদ্য, আমি লিখতে পারবো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে ভূমি। এটা তো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 25, মানে হচ্ছে রুট ওভার 144, অর্থাৎ 12। কারণ এইটুকু হচ্ছে 12। কোনটা? এই এই যে এতটুকু হচ্ছে তোমার 12। তোমাকে তো যে এর দৈর্ঘ্য বের করতে বলছে, তো পুরোটা বের করতে বলছে। পুরোটা কত? 12 দুগুণে 24। আনসার হচ্ছে 24। 21 জায়গাটা কিন্তু ভুল, সরি 12 জায়গাটা কিন্তু ভুল হবে তোমার, কিন্তু কোয়েশ্চেনে 12টাও আছে, 24টাও আছে। তাহলে তুমি মানে ভুল না হয় যেন আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা 2 নম্বর এমসিকিউটা করবো। 2 নম্বরে দেখো আগের মতোই, ও এর সমান তোমাকে 3 দেওয়া আছে, এটা সমান 3 দেওয়া আছে, আগের কোয়েশ্চেনটার মতোই। ব্যাসার্ধ 5 দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে, তার মানে এটা কত? এটা হবে 4। আমরা আহ, অঙ্ক করতে করতে এটা আমাদের আইডিয়া চলে আসছে যে একটা সমকোণী ত্রিভুজে 3টা বাহু সাধারণত কি হয়, 3, 4, 5 দিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, যেখানে 5 হচ্ছে অতিভুজ। তো 5 দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে কি হবে? 4 হবে। আর চাইলে তুমি এটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করতে পারো। এটা যদি 4 হয়, পি এর সমান যদি 4 হয়, তাহলে পি কিউ কত হবে? 4 দুগুণে 8 হবে। শেষ, একেবারে ইজি। এবার হচ্ছে 3 নম্বর, আবার সেম চিত্র, তো একটু পার্থক্য আছে। এ বি হচ্ছে তোমার, এ বি হচ্ছে তোমার 24, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে তোমার 24। তার মানে এইটুকু কত? এইটুকু হচ্ছে তোমার 12। ভালো কথা। তোমাকে ও এম সমান 5 দেওয়া আছে, ও এম মানে এইটুকু হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5। এটা 5, এটা 12, তো বাকিটা কত হবে? পিথাগোরাস দিয়ে বের করবা। কিন্তু প্রথম অঙ্কে আমি কি দেখছি? প্রথম অঙ্কে দেখছিলাম 5, 12 এবং 13 মিলে কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। তো এটা 13 হবে। ক্যালকুলেশন আমি লিখতেছি না, যেহেতু প্রথম অঙ্কে করছি। আর এটা মনে রাখতে পারলে বেটার। তো ব্যাসার্ধ কত হবে? 13 হবে। শেষ, আনসার। এবার 4 নম্বর দেখো, কোয়েশ্চেন সেম, তোমাকে এম এন কত বের করতে বলছে। এটাও ইন্টারেস্টিং অঙ্ক। ও বি সমান 13 বের করছি, এটা সমান 12 দেওয়া আছে, মানে এখান থেকে বের করছি। এটা সমান 5 দেওয়া আছে, ও এম এতটুকু হচ্ছে 5। এখন দেখো এই পুরোটা কত? ও এন, এই এটুকু কত? ও এন সমান হচ্ছে ও এম ও এন, এটা একটা ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধ কত হবে? 13 বের করছি আমরা। তো পুরোটা হচ্ছে 13, তারপর এই হলুদ পার্ট, অর্থাৎ কত? ও থেকে
এম, এটা হচ্ছে তোমার 5, তো তোমাকে এই বাকিটা বের করতে বলছে। তো পুরোটা 13, এটাটুকু 5, তো বাকিটা কত হবে? 13 বিয়োগ 5 অর্থাৎ 8 হবে। তো 13 বিয়োগ 5 মানে হচ্ছে 8, তো আনসার হচ্ছে কত? 8। তোমাকে এটা বের করতে বলছে এম এর দৈর্ঘ্য, এম মানে হচ্ছে এখান থেকে এতটুকু। এবার একটা ত্রিভুজ আছে কার মধ্যে? বৃত্তের মধ্যে, অথবা বলতে পারো এটা হচ্ছে পরিবৃত্ত ত্রিভুজের। পি কিউ এস বৃত্তে কেন্দ্র হচ্ছে ও, ও আর হচ্ছে 3, ও থেকে আর হচ্ছে 3, পি আর হচ্ছে 4, তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ও পি কত? তো 3 4, বাকিটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ হবে। তো একটা 3 হলে, একটা 4 হলে বাকিটা কত হবে? 5 হবে। এটা আমরা একটু আগে দেখছি, তাই এটা ক্যালকুলেশন আমি করতেছি না। আনসার কত? 5, ও পি সমান 5। এখন সেম অঙ্কই, তো ও আর সমান 3, পি আর সমান 4, তাহলে এখানে কি বলছে? পি কিউ এর সমদ্বিখণ্ডক ও আর, পি কিউ এর সমদ্বিখণ্ডক ও আর, ঠিক কিনা? হ্যাঁ, কেন ঠিক? কারণ সমদ্বিখণ্ডক মানে কি? লম্ব হইতে হবে এবং দুই ভাগ করতে হবে। লম্ব তো বলাই আছে, এই যে এটা মানে কি 90 ডিগ্রি, তার মানে লম্ব। এখন সমদ্বিখণ্ডক কিনা? অবশ্যই সমদ্বিখণ্ডক। কেন? আমরা যে উপপাদ্য পড়ছিলাম, একটা জে এর উপর যদি আমি কেন্দ্র থেকে লম্ব আঁকি, সেটা ওই জে কে সমান দুই ভাগে ভাগ করবে এবং লম্ব হবে, তার মানে এটা ঠিক আছে। তারপর পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পি এস কিউ, পি এস কিউ এটা একটা বৃত্তস্থ কোণ কার উপর? পি কিউ চাপের উপর, তার মানে এটাও ঠিক আছে। তারপর আসে হচ্ছে পি কিউ ও পি প্লাস ও কিউ থেকে বড়। দেখো এটা ত্রিভুজ হচ্ছে ও পি কিউ, এখানে বলছে ও পি এবং ও কিউ যোগ করে, এটা এবং এটা যোগ করলে পি কিউ থেকে বড় হবে, পি কিউ থেকে বড় হবে, অবশ্যই বড় হবে। কেন? ত্রিভুজের যে কোনো দুটো বাহু নাও, তুমি যোগ করলে 3 নম্বর বাহু থেকে বড় হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো তার মানে এটাও হবে। তার আনসার কত? ঘ। এবার 7 নম্বর, ও বৃত্তের কেন্দ্র, কোণ ও এ বি সমান 40, অর্থাৎ এটা হচ্ছে 40, তাহলে এ ও বি কত? ও এ বি এটা হচ্ছে তোমার 40, তাহলে এ ও বি কত বলছে তোমাকে? অর্থাৎ তোমাকে বের করতে বলছে এই সবুজ কোণ। আচ্ছা, এখন দেখো এই হলুদটা যদি তোমার কি হয়? 40 হয়, বড় করে আঁকি এটা, তোমাকে এটা 40 বলছে, এটা হচ্ছে ও এ বি ডি, এটা 40 বলছে। এখন এটা 90 দেওয়া আছে, আমি এটা 90, এটা 90, এটা 40 হলে এটা কত? 90 আর 40 130, বাকি থাকে 50, টোটাল 180, এটা হচ্ছে 50। আর সমকোণী ত্রিভুজে একটা 90, বাকি দুইটা মিলে 90, একটা 40 হলে বাকিটা 50 হবে, ঠিক আছে। এখন আমাকে তো এটা বের করতে বলা নাই, আমাকে এই পুরোটা বের করতে বলছে। তো পুরোটা মানে কি? এটা এবং এটার যোগফল, এটা কত? তো যেহেতু আমরা যখন উপপাদ্য করছিলাম তখন দেখছি হচ্ছে এটা এটা সমান, এটা এটা সমান, এবং অতিভুজ অতিভুজের সমান। কেন সমান? কারণ হচ্ছে তারা ব্যাসার্ধ। তো এই ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, যেহেতু সর্বসম তার মানে এই কোণ এবং এই কোণ সমান। তো এটা যদি 50 হয়, এটাও হবে 50, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 100, আনসার হচ্ছে 100। এবার 8 নম্বর, অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ। বৃত্তস্থ কোণ মানে বুঝো, অর্ধবৃত্তস্থ মানে হচ্ছে এটা, কিভাবে? একটা বৃত্তের অর্ধেক, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 90, কেন্দ্রস্থ কোণ 180, বৃত্তস্থ কোণ 90। তোমাকে বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ, কিন্তু এটা সম্ভব না, এটা তো 90। কেন্দ্রস্থ কোণ 180, এক সরল কোণ, এক সরল কোণ মানে হচ্ছে 180। তো এই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 180, বৃত্তস্থ কোণ তো 180 না, বৃত্তস্থ কোণ কত? 90, মানে এক সমকোণ, তার মানে এটা হবে না। তো বাকি থাকে আর দুইটা, তো 2 ও 3 হবে। তাও আমরা দেখি যে কোনো জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, এটাও একটা উপপাদ্য। আমরা যদি কেন্দ্র থেকে একটা লম্ব আঁকি, সেটা ওই জায়গাকে দুই ভাগ করবে,
তেমনি আমি যদি একটা জ্যাকে দুই ভাগ করে লম্বভাবে দুই ভাগ করে এরকম একটা রেখা আঁকি, সেটা কেন্দ্র দিয়ে যাবে, মানে একটা আরেকটা, একটা হলে আরেকটা হবে এরকম আর কি। তারপর দেখো, মানে জিনিসটা হচ্ছে, তাও একবার দেখাই। এটা হচ্ছে যে আমি সমান দুই ভাগে ভাগ করলাম এখানে, এবং তার উপর একটা লম্ব আঁকলাম, তো এটা এটা কেন্দ্র দিয়ে যাবে, এটাই বলতেছে আর কি। তো আমরা উল্টা দেখছিলাম, আমরা হচ্ছে কেন্দ্র থেকে এটা আঁকছিলাম, লম্ব আঁকছিলাম, এবং তার সমান দুই ভাগে ভাগ করছে, একই জিনিস। বৃত্তের সমান সমান জায়গার মধ্যবিন্দুগুলো সমাবৃত্ত, এটা একটা উপপাদ্য। তো জিনিসটা হচ্ছে, চিত্র দেখে বুঝো, এটা এরকম এরকম এরকম, তো তিনটায় সমান যায়, এটা মধ্যবিন্দু নিলাম। তো তোমাকে বলছে কি এগুলো মিলে একটা বৃত্ত আঁকা যাবে, যতগুলোই নাম না কেন। কেন যাবে? কারণ দেখো, এখান থেকে একটা আঁকলাম, এখান থেকে একটা আঁকলাম, এখান থেকে একটা লাইন দিলাম, তো সমান সমান যেহেতু, তো কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে, তার মানে এই প্রত্যেকটা একটা একটা ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, তার মানে আমি এখান থেকে বৃত্ত আঁকতে পারবো। এটাই আমাকে বলতেছে এটা। এখন আসলে তোমার তিনটাই চেক করার দরকার নেই, তুমি দেখতেছো প্রথমটাই ভুল, মিথ্যা, তার মানে এক নম্বর হবে না। তো যেখানে যেখানে এক আছে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, হবে গ নাম্বারটা। আমি তাও 2 এবং 3 বললাম, যাতে অন্য কোয়েশ্চেন আসলে তুমি চেক করতে পারো আর কি। এবারে দেখো, আজ এই চিত্রটা বারবার আসতেছে, তাই এগুলো নিয়ে একটু ভালোভাবে পড়া লাগবে। এ বি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এ বি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, সি এ বি এর মধ্যবিন্দু কিনা তোমার চেক করতে বলছে, সি এ বি এর মধ্যবিন্দু কিনা। একটু আগে দেখলাম যে একটা জে এর উপর যদি আমি কি আঁকি, লম্ব আঁকি কেন্দ্র থেকে, ওটা ওই জে কে দুই ভাগ করবে, তার মানে মধ্যবিন্দু দিয়ে যাবে। তো সি হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এটা ঠিক আছে। কোন ও এ সি ও বি সি, ও এ সি ও বি সি সমান কিনা? অবশ্যই সমান। কেন? ও এ বি ত্রিভুজে ও এ এবং ও বি সমান, কেন? দুইটাই হচ্ছে ব্যাসার্ধ। তো যেহেতু সমান, দুটো বাহু সমান, তাদের বিপরীত কোণ সমান হবে। এটা আমরা পড়ছি, উপপাদ্যে পড়ছি, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যে, যে একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তো এইটা ত্রিভুজ, এই বাহু এবং এই বাহু যদি সমান হয়, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে এটা এবং এটা সমান হবে। তোমাকে বলছি কি এটা সমান কিনা? হ্যাঁ সমান, তার মানে এটাও ঠিক আছে। তারপর হচ্ছে ওএসি ও বিসি সমান এক সমকোণ। ওএসি হচ্ছে কোনটা? এটাই, এটা এবং এটা সমান তোমাকে এক সমকোণ বলছে আর কি। এটা কিন্তু হইতেও পারে, না হইতে পারে, সব সময় হবে এমন কোনো কথা নাই। একটু আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম ওইখানে দেখছিলাম এটা হচ্ছে 50, তার মানে এটা হবে 50, সরি এটা 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 ছিল 40, এটা হবে 40, তখন যোগ করলে 80 হচ্ছে, সমকোণ হচ্ছে না। হলেও হতে পারে, যদি 45 হয় তাহলে সেক্ষেত্রে হইতে পারে, কিন্তু এক্ষেত্রে 45 না, তার মানে হবে না আর কি। তো আনসার হচ্ছে 1 ও 2, এটা তো হচ্ছে না। মানে এটা হচ্ছে না ঠিক এরকম না, এটা সব সময় বলা যাবে না, সমকোণ হতেও পারে, নাও হতে পারে, তুমি এক্স্যাক্টলি এভাবে বলতে পারবে না, তাই এটা আমি নিতে পারবো না। তো কি হবে? 1 ও 2 হবে। এবার দেখো 10 নাম্বার, ওপি সমান 3, এটা 3, এম এন সমান 8, এখান থেকে দুটো হচ্ছে 8, তার মানে এটা মধ্যবিন্দু না? এটা মধ্যবিন্দু হয়, তো পিএন কত? পিএন হবে 4, এটা 3, এটা 4 হলে এটা হবে 5। তোমার কি বের করতে বলছো? ওএন, তো ওএন সমান 5। একই অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক বারবার আসে, তোমার চিত্র দেওয়া আছে, ওই একটা জে থাকবে, উপরে একটা সমকোণ ত্রিভুজ থাকবে, তোমাকে ব্যাসার্ধ বের করতে বলবে, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে, তোমাকে জে বের করতে বলবে, অথবা এই যে দূরত্ব বের করতে বলবে। এখন দেখো এখানে আমি আর লাস্ট একবার বলে দিই, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে জে থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে এটা 3, এই সবুজটা হচ্ছে তোমার জে থেকে কেন্দ্রের দূরত্ব, তোমাকে ওটাও বের করতে বলতে পারে। তারপর এটা হচ্ছে তোমার, অন্য কালি দিই, এটা হচ্ছে তোমার জে এর অর্ধেক। তো জে এর অর্ধেক থেকে তুমি পুরো জে বের করতে পারবা, অথবা জে দেওয়া থাকলে তুমি অর্ধেক বের করে অঙ্কটা করতে পারবা আর কি। তোমাকে এখানে আসলে জে দেওয়া আছে এম এন সমান 8। এই টাইপের অঙ্কটা বারবার রিপিট হয়, দেখা যাবে সামনের বছর 8টা বোর্ডের মধ্যে বা 9টা বোর্ডের মধ্যে কয়েকটা বোর্ডে এটা চলে আসছে এই টাইপের কোয়েশ্চেন। যে তার উপর ত্রিভুজ, এবং তুমি তোমার টেস্ট পরীক্ষা, স্কুলের পরীক্ষা বা কোচিং এর পরীক্ষায় এই কোয়েশ্চেনটা, এরকম কোয়েশ্চেন পাবো। দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি? দেখো অর্ধবৃত্ত মানে হচ্ছে এটা, এখানে অন্তর্লিখিত কোণ মানে ধরো এটা, এই যে এটা একটা অন্তর্লিখিত কোণ বা বৃত্তস্থ কোণ।
তো এখন যদি আমি একটা অন্তর্লিখিত কোণ আঁকি হবে, এখন এটা হচ্ছে ছোট কি হইতে পারে, এটা ছোট হইতে পারে এরকম, কেন্দ্র হচ্ছে এখানে। তো আমি যদি এটা আঁকি, এটা এখন হচ্ছে কি কোণ, এটা হচ্ছে এখন তার বৃত্তস্থ কোণ বা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। এখন এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, এটা 180 চেয়ে বড়, তার মানে এটার অর্ধেক এটা হবে কি 90 এর চেয়ে বড় হবে। যেহেতু 90 এর চেয়ে বড়, আবার 180 চেয়ে ছোট হবে, কারণ এটা তো 360 ডিগ্রি হইতে পারবে না। তো যেহেতু 360 ছোট, তার মানে এটা এটা 180 চেয়ে ছোট হবে, কিন্তু 90 চেয়ে বড় হবে। কারণ এখানে দেখো এটুকু হচ্ছে তোমার 180, তো পুরোটা হচ্ছে কি 180 চেয়ে বড় এটা। তো এটা হচ্ছে তার অর্ধেক, তো ভাগ করো, তার মানে 90 এর চেয়ে বড় হবে। 90 এর চেয়ে বড় কোণকে কি বলে? স্থূলকোণ বলে। তার মানে স্থূলকোণ হচ্ছে আনসার। আর যদি বলতো, এখানে যদি বলতো অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ, তখন সেক্ষেত্রে হয়তো তোমার সূক্ষ্মকোণ। তো বড় চাপ নাও এইভাবে, তো এটা যদি তুমি আঁকো, এটা 180 চেয়ে ছোট, তার মানে এটা 90 চেয়ে ছোট হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে কখন? যখন আমি বড় চাপ নেব। ছোট চাপ নিলে বড় কোণ, বড় চাপ নিলে ছোট কোণ, এটা মনে রাখবা আর কি। তো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ বা বৃত্তস্থ কোণ স্থূলকোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপে অন্তর্লিখিত কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, বড় চাপ হলে সূক্ষ্মকোণ। অর্থাৎ আমি লিখে দিই, ছোট চাপ হলে তোমার স্থূলকোণ, আর বড় চাপ হলে তোমার সূক্ষ্মকোণ। কেন এটা আমি চিত্র দিয়ে এটা ব্যাখ্যা করছি আর কি। এবারে দেখো, একই চিত্রের মতন একটা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, না বললে আমরা বুঝতেছি। পিএমএন সমান 40, পিএমএন মানে হচ্ছে এই কোণটা 40, পিওএন কত? পিওএন কত? আচ্ছা, এখন দেখো, তুমি কি এটাকে লম্ব বলতে পারবে কিনা? সবসময় বলতে পারবে না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো কি, দেখো এই বাহু এবং এই বাহু সমান, কারণ দুইটা হচ্ছে ব্যাসার্ধ। যেহেতু সমান, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তো এই হলুদ কোণের বিপরীত কোণ, এটা বিপরীত কোণ কোনটা? এটা। তার মানে এটা এটা সমান। তো এটা যদি 40 হয়, পি এম এন, অর্থাৎ ও এই এম কোণটা যদি 40 হয়, তাহলে এন কত হবে? এনও হবে 40। তো এটা হচ্ছে তো তোমার 40, জিনিসটা আমি এখানে আঁকি, এটা হচ্ছে 40, তাহলে এটাও 40, কারণ এটা এবং এটা হচ্ছে ব্যাসার্ধ। তোমার এখানে আনসার 90 নাই, কিন্তু তুমি যদি 90 দেখাও তাহলে কিন্তু ভুল হবে। কেন দেখো, এখন দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তো এই কোণটা কত হবে? 180 থেকে এই দুইটা কোণ বিয়োগ দেওয়া লাগবে, তাহলে কত হয়? 40 40 80 বিয়োগ করলে 100। এই কোণটা হচ্ছে 100। তোমাকে কোনটা বের করতে বলছে? পি ও এন। এটা পি, এটা ও, এটা এন, তোমাকে এই কোণটা বের করতে বলছে। এখন দেখো এই পুরোটা হচ্ছে 180, এটা হচ্ছে 100, তার মানে এটা কত? এটা হচ্ছে তোমার 80, মানে 180 বিয়োগ 100। অথবা আরো সোজাভাবে করা যায়, সেটা হচ্ছে বৃত্তের বাইরে যে কোণটা থাকবে এটা হচ্ছে ভিতরের দুইটা কোণের যোগফলের সমান। এটা 40, এটা 40, যোগ করলে কত? 80। দুইভাবে তুমি বের করতে পারো। আচ্ছা, এখন দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এর সম্পূরক কোণ কত? পি কিউ আর এটা হচ্ছে পি এক্স। তোমাকে আগে এক্স এর মান বের করতে বলবে, তারপর হচ্ছে সম্পূরক আমি দেখবো। এটা যদি পি এক্স হয়, এটা যদি এক্স হয়, টোটাল কত? 6x। এখন এটা কত? এখন তুমি চিত্রে দেখো, পি কিউ হচ্ছে ব্যাস, তার মানে এটা হচ্ছে 180। এটা যদি 180 হয়, এটা কত হবে? এটা হবে তোমার 90, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ 180, তার মানে বৃত্তস্থ কোণ কত হবে? 90 হবে। এটা তুমি করতে পারো। এটা যদি 90 হয়, তার মানে এটা এবং এটার যোগফল হবে কত? 90। তো এক্স প্লাস
5x সমান 90, 6x সমান 90, x সমান কত? 90 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 15। x হচ্ছে 15। তার মানে কিউ কোণ কত? কিউ কোণটা হচ্ছে তোমার 15 গুণ 5 সমান হচ্ছে 75। তো তোমাকে বলছে, তোমাকে তো পি কিউ আর এটা সম্পূরক বের করতে বলছে। এটা কত? এটা হচ্ছে 75। তোমাকে সম্পূরক বের করতে বলছে। সম্পূরক মানে কি? 180 থেকে বিয়োগ, মানে আসলে সম্পূরক মানে হচ্ছে দুইটা কোণের যোগফল 180। তো এটা যদি 75 হয়, তো বাকি যে কোণটা আমি বের করবো, ধরো ওয়াই, এটা যোগ করলে কত হবে? 180 হবে। তাহলে ওয়াই হচ্ছে কি? এটা সম্পূরক কোণ। তার মানে 180 থেকে বিয়োগ করতে হবে। 180 থেকে বিয়োগ করি, কত হয়? 105। আর যদি তোমাকে পূরক কোণ বলে, তাহলে 90 থেকে বিয়োগ, সেক্ষেত্রে হবে 15। কিন্তু এক্ষেত্রে যেহেতু সম্পূরক বলছে, তার মানে হবে 105। এবার দেখো অর্ধবৃত্তস্থ কোণ কত? এটা মুখস্থ 90, কিন্তু মুখস্থ আর কিছু না। দেখো এটা তোমার উপপাদ্যে আছে। অর্ধবৃত্তস্থ কোণ মানে বৃত্তের অর্ধেক। এখানে একটা আমি কোণ উৎপন্ন করব, এটা এই কোণটা কত তোমাকে বের করতে বলছে। দেখো এটা যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে 180। এখন যেহেতু সরলরেখা, এটা তো ব্যাস, এটা 180 হইলে এটা হবে তার অর্ধেক। তার অর্ধেক কত? 180 ভাগ 2 সমান হচ্ছে 90। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ 90 সবসময়। এটা ভুল করা যাবে না। এবার দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এবিসি বৃত্তে এ ও বি সমান 80। এ ও বি এটা হচ্ছে 80। এসিবি কত? এসিবি কত? এটা একেবারে সহজ। এটা কেন্দ্র উৎপন্ন হয়েছে, কেন্দ্রস্থ কোণ। এটা বৃত্তের উপর উৎপন্ন হয়েছে, বৃত্তস্থ কোণ। এবং একই চাপের উপর, দেখো দুইটা একই বিন্দু থেকে আসছে, এ বি থেকে, একই চাপের উপর দণ্ডায়মান। এই চাপের উপর দুইটাই দাঁড়ায় আছে। তো এসিবি যেহেতু বৃত্তস্থ কোণ, তার মানে কি হবে? কেন্দ্রস্থ কোণ অর্ধেক হবে। তো 80 ভাগ 2 হবে, অর্থাৎ কত? 40। 40 হচ্ছে 40 হচ্ছে আনসার। শেষ। ইজি অঙ্ক। এটা তুমি কোয়েশ্চেন করবা, দেখবা, আনসার করবা, 10 সেকেন্ড ম্যাক্স। আচ্ছা, কোন বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে এত, y এর মান কত? তো বৃত্তস্থ কোণ এটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ হচ্ছে, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, সেটা হবে বৃত্তস্থ কোণের ডাবল। তো 2 দিয়ে গুণ করা লাগবে। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তার মানে তার তার ডাবল। এই যে ডাবল হবে কত? কেন্দ্রস্থ কোণ। তো এখন 2 দিয়ে গুণ করি, 4y, 2 দিয়ে গুণ করলে 20। তো 4y থেকে y যাবে, মানে জিনিসটা দেখো, আমি y কে এই পাশে নিয়ে আসছি। আচ্ছা আমি আর সহজভাবে করি, 110 কে দিকে নিয়ে 20 কে দিকে নিয়ে আসি, -20 হবে। y কে পাশে নিয়ে যাই, গেল 90। 120, 110 থেকে 20 গেল 90। আর 4y থেকে y গেল 3y। তো 3y সমান 90, মানে y সমান হচ্ছে 30। এটা হচ্ছে আনসার। তো কেন্দ্রস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ, সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই একটা কনসেপ্টকে তোমাকে বলতে এমসিকিউ আসছে। এটা তাই একটু ভালোভাবে মনে রাখা লাগবে। এবার দেখো কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? অধিচাপ মানে কি? অধিচাপ মানে হচ্ছে বড় চাপ, আর উপচাপ মানে হচ্ছে ছোট চাপ। কার থেকে? অর্ধবৃত্ত থেকে। এটা হচ্ছে অর্ধেক বৃত্ত, এটা হচ্ছে বড় চাপ হইলে, অর্থাৎ বড় হইলে সেটা হচ্ছে অধিচাপ। আর যদি ছোট হয়, এতটুকু হয়, এটা হচ্ছে উপচাপ। আর এটা হচ্ছে অধিচাপ। আমরা দেখছি কি চাপ ছোট হইলে সেটা হচ্ছে উৎপন্ন কোণটা হবে কি কোণ? স্থূল কোণ। আর যদি চাপ বড় হয়, তাহলে উৎপন্ন কোণটা হবে সূক্ষ্ম কোণ। এখানে অধিচাপে অন্তর্লিখিত কোণ বলছে। অধিচাপ মানে কি? চাপটা বড়, তার মানে কোণ কি হবে? সূক্ষ্ম কোণ হবে, কোণ ছোট হবে। আর উপচাপ বললে, উপচাপের ক্ষেত্রে হবে, উপচাপে হবে স্থূল কোণ। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। উপচাপে কোণ কি হয়? স্থূল কোণ হয়। স্থূল কোণ মানে কত? 90 চেয়ে বড়। এখানে 90 চেয়ে বড় কি আছে? এটা 90 চেয়ে ছোট, এটাও 90 চেয়ে ছোট, এটাও ছোট, এটা হচ্ছে বড়। তার আনসার হচ্ছে 110। বাকিগুলা হইতে পারবে না কেন? বাকিগুলো 90 চেয়ে ছোট। এবার দেখো এবিসি বৃত্তে বিএসি কত, মানে হচ্ছে এক্স এর মান বের করতে বলছে। এখন দেখো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, এটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ।
তো x প্লাস 20 ইকুয়াল টু কত? কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তো বৃত্তস্থ কোণের সাথে দ্বিগুণ হবে 2 ইন্টু এক্স। তো 20 এক্স কে এই পাশে পাঠিয়ে দিই, 2x মাইনাস এক্স এই পাশে গেলে মাইনাস হবে, তো সুতরাং এক্স সমান হবে 20, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 20। তো এক্স এর মানে হচ্ছে কি বিএসি এর মান 20। কোয়েশ্চেনে বলছে বৃত্তস্থ সামান্তরিক একটি রম্বস, আয়তবর্গ, ট্রাপিজিয়াম। অর্থাৎ আমি যদি বৃত্তের মধ্যে একটি সামান্তরিক আঁকতে চাই তাহলে জিনিসটা কি হবে? তো আগে তো আমাকে বুঝতে হবে সামান্তরিকের শর্ত কি। সামান্তরিকের শর্ত হচ্ছে একটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহু দ্বয় সমান ও সমান্তরাল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণ। এখন যেহেতু আমি সামান্তরিক আঁকতেছি তার মানে এই শর্তগুলো মেনটেন করতে হবে। আবার যেহেতু আমি বৃত্তের মধ্যে আঁকতেছি, তো বৃত্তের মধ্যে কোন চতুর্ভুজ আঁকলে কি হয়? বৃত্তের চতুর্ভুজ, এটাকে আমরা কি বলি? বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ কি হয়? বিপরীত কোণগুলোর যোগফল 180। বিপরীত এখন একটা বিষয় দেখো, এখানে আমি যখন বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ আঁকবো তার বাহু যাই হোক এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু কোণের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে বিপরীত কোণগুলো 180। তো আমি যে একটা বৃত্ত আঁকি, এখানে আমি যে কোনো চতুর্ভুজ আঁকি না কেন তার বিপরীত কোণগুলো 180 হবে যোগফল। আর আবার সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? বিপরীত কোণগুলো সমান হবে। তো ধরো আমি সামান্তরিক আঁকলাম, তো সামান্তরিক যেহেতু আঁকছি এই শর্ত অনুযায়ী কি হবে? এই কোণ এবং এই কোণ সমান হবে, তো এটা যদি এক্স হয় এটাও এক্স হবে ধরে নিলাম। এখন এই সামান্তরিকটাকে যদি আমি বৃত্তের মধ্যে আঁকতে চাই তখন একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে কি এই বিপরীত কোণ এই দুইটার যোগফল 180 হইতে হবে। তার মানে হচ্ছে এক্স প্লাস এক্স হচ্ছে 180, তো 2x সমান 180, তো 2 দিয়ে ভাগ করলে x সমান 90। তার মানে এটাও 90 হবে যদি আমি এখানে আঁকি, এটাও 90 হবে, এটাও 90 হবে, তার মানে এটাও 90 এবং এটাও 90। অর্থাৎ দেখো, যখনই আমি সামান্তরিককে বৃত্তের মধ্যে নিতে চাচ্ছি সেটা আর সামান্তরিক থাকতেছে না, সেটা আয়ত হয়ে যাচ্ছে। বাহু চেঞ্জ হচ্ছে না, বাহু বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে এবং সমান আছে, কিন্তু কোণগুলো সমানও থাকতেছে, আবার যোগফল 180 হচ্ছে, অর্থাৎ 90 হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা কোণ 90 করে হয়ে যাচ্ছে, তো এটা আয়ত হয়ে যাচ্ছে। তেমনি আমি যদি বৃত্তের মধ্যে কোনো রম্বস আঁকতে চাই, সেটা রম্বস থাকবে না, সেটা কি হয়ে যাবে? সেটা বর্গ হয়ে যাবে, কারণ রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান, কিন্তু 90 ডিগ্রি না আর কি। কিন্তু যখন আমি বৃত্তের মধ্যে আঁকতে চাইবো তখন বিপরীত কোণগুলোর যোগফল 180 হইতে হবে, সেই কারণে রম্বসটা বর্গ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তো তোমাকে জিনিসটা মনে রাখতে হবে যে আমি যদি বৃত্তের মধ্যে কোনো সামান্তরিক আঁকতে চাই সেটা হয়ে যাবে আয়ত, আর আমি যদি বৃত্তের মধ্যে কখনো রম্বস আঁকতে চাই সেটা হয়ে যাবে বর্গ। অর্থাৎ বৃত্তে সামান্তরিক আঁকতে চাইলে সেটা হবে আয়ত, আর আমি যদি বৃত্তের মধ্যে রম্বস আঁকতে চাই বর্গ। তো আনসার হচ্ছে আয়ত আর কি। এবার দেখো চিত্রে পিএসটি এর মানের কোন কোনটি? মানের কোন বলতে বোঝাচ্ছে পিএসটি সমান কত, মানে এখানে আসলে বোঝাচ্ছে কোন পিএসটি সমান কত, মানে কোন কোনটা সমান। তবে একটা বিষয় দেখি, দেখো পিএসটি হচ্ছে এটা, আমরা অপশন পরে দেখতেছি, আর পিএসটি হচ্ছে এই কোনটা। তো এটা যদি পিএসটি হয় এটা কত হবে? এই কোনটা কত হবে? এই কোনটা হবে 100, মানে 180 বিয়োগ পিএসটি। কেন?
এই দুইটা কোণ, এই যে হলুদ এবং সবুজ, এই দুইটা কোণ মিলে হচ্ছে 180। তো হলুদটা যদি পিএসটি হয়, বাকি কোণের মান বের করার জন্য কি করতে হবে, 180 থেকে পিএসটি কে বিয়োগ করতে হবে। আবার আরেকটা বিষয় দেখো, এই যে কোণটা আছে, আচ্ছা আমি আগে জিনিসটা লিখে ফেলি। কোণ পিএসটি প্লাস কোণ পিএসআর, কোণ পিএসআর ইকুয়াল টু 180। আবার দেখো, যেহেতু এটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, তার মানে এই বিপরীত কোণগুলোর যোগফল 180 হবে, অর্থাৎ পিএসআর এবং পিকিউআর এর যোগফল 180 হবে, অর্থাৎ পিকিউআর প্লাস পিএসআর ইকুয়াল টু 180। এখন যেহেতু এই জিনিসটা হচ্ছে, দেখো এখানেও পিএসআর আছে, এখানেও পিএসআর আছে, তো কোন পিএসআর এর সাথে আমি যখন পিএসটি যোগ করতেছি তখন 180, আবার কোন সেম কোন পিএসআর এটার সাথে যখন আমি পিকিউআর যোগ করতেছি তখন 180। তার মানে আসলে এই কোণটা আর এই কোণটা সমান, সমান না হলে তো দুই ক্ষেত্রে 180 হওয়ার কথা না। তো এই কোণটা, এই যে কোণ এবং এই কোণ সমান, অর্থাৎ পিএসটি এবং পিকিউআর সমান। পিকিউআর কই আছে, এখানে আছে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। কারণ এই দুইটা মিলে 180, এই দুইটা মিলেও 180, তার মানে এই দুইটা সমান হইতে হবে, কারণ মাঝখানে কমন হচ্ছে কি, সবুজ কোণটা, এই যে পিএসআর, আনসার হচ্ছে কি পিকিউআর। এবার দেখো, ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তে ও এ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এ বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করা যায়? তো তোমাকে ইনডিরেক্টলি জিজ্ঞেস করছে একটা বৃত্তের একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়। তো আমি যে একটা বৃত্ত আঁকি, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এই বিন্দুটা, আমি এখানে একটা স্পর্শক আঁকতে পারবো, যেটাকে আমি বর্ধিত করলাম, এটা হচ্ছে একটা স্পর্শক। তো আমি কি আর কোনোভাবে একটা স্পর্শক আঁকতে পারবো এই লাইন ছাড়া, অন্য কোনো লাইন দিয়ে পারবো না। একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে, তার আনসার হচ্ছে এটা, এই যে এ বিন্দু। তার মানে তোমাকে একটা বিন্দুতে জিজ্ঞেস করছে, তো তুমি একটা বিন্দুতেই সর্বোচ্চ একটা স্পর্শক আঁকতে পারবে। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? দেখো, ছেদ করা বলতে কি বোঝাচ্ছে, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে তোমার ছেদ করা। তো এখানে তোমার স্পর্শক কয়টা আঁকা সম্ভব? একটা হচ্ছে এই পাশ দিয়ে, মানে এমন ভাবে আঁকবো যাতে এটাকে, এই দুটাকে টাচ করে চলে যায়, এখানে একটা পয়েন্টে, এখানে একটা পয়েন্টে, তারপর আমি এখানে একটা, সরি এখানে না, এইভাবে একটা হবে, এখানে এখানে কি করবে, স্পর্শক উৎপন্ন করবে। মানে সাধারণ স্পর্শক বলতে বোঝাচ্ছে, সাধারণ মানে হচ্ছে কমন, অর্থাৎ যেটা দুইজনেরই হবে, মানে দুইজনের কাছে থাকে এরকম একটা, মানে বা সবার কাছে থাকে এরকম। তো এই যে একটা লাইন, ধরো এই হলুদ লাইনটা, এইটা এই বৃত্তের স্পর্শক, আবার এই বৃত্তের স্পর্শক, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক। তুমি দুই পাশে দুইটা সাধারণ স্পর্শক আঁকতে পারবা, তো তার মানে তুমি এখানে আঁকতে পারবা দুইটা। এবার দেখো, তোমাকে যদি বলতো, একটা বৃত্ত এভাবে আছে, একটা বৃত্ত এভাবে আছে, এখানে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? এখানে টোটাল দেখো, আমি আবার এই বরাবর একটা আঁকতে পারি, এই বরাবর একটা আঁকতে পারি, আবার দেখো একটা বিষয়, সেটা হচ্ছে আমি এই বরাবর আঁকতে পারি, এবং হচ্ছে এটা কখন, যখন তারা স্পর্শ করবে না, যখন ছেদ করবে। ছেদ করলে স্পর্শক কয়টা? দুইটা। স্পর্শ না করলে স্পর্শক কয়টা? চারটা। অর্থাৎ আমি যদি যে কোনো দুইটা বৃত্ত নিই, তাদের মধ্যে কমন অর্থাৎ সাধারণ স্পর্শক কয়টা আঁকা সম্ভব? চারটা। এবং কখন আঁকা সম্ভব? যখন তারা কেউ কাউকে ছেদ করবে না। এখন দেখো, এখানে ছেদ করছে, এখানে ছেদ করে নাই। আবার একটা হইতে পারে না, একটা হচ্ছে বহিঃস্পর্শ করছে, তো একটা হচ্ছে এরকম, এরকম, অর্থাৎ এখানে একটা পয়েন্টে স্পর্শ করছে, মানে আমি এখানে একটা স্পর্শ আঁকতে পারবো, যেটা দুইটা বৃত্তের স্পর্শক হবে। তারপর আমি এইদিকে আঁকতে পারবো এবং এই দিকে আঁকতে পারবো, অর্থাৎ যখন তারা বহিঃস্পর্শ করবে তখন আমি আঁকতে পারবো তিনটা, তিনটা স্পর্শক আমি আঁকতে পারবো। আবার যদি অন্তঃস্পর্শ করে অর্থাৎ ভেতরে স্পর্শ করে, তখন আসলে কয়টা আঁকা সম্ভব, এটা তোমাকে
দেখতে হবে, তখন আসলে শুধুমাত্র একটাই আঁকা সম্ভব। শুধুমাত্র এই যে এই বিন্দু তারা হচ্ছে কি করছে, অন্তঃস্পর্শ করছে, অর্থাৎ একটার ভেতরে একটা থাকবে এবং ভেতরে কোনো একটা পয়েন্টে তারা স্পর্শ করবে। তো এটা হচ্ছে তোমার একটা সাধারণ স্পর্শক। তো যখন তোমার এভাবে থাকবে, অন্তঃস্পর্শ থাকবে, তখন তুমি শুধুমাত্র একটা স্পর্শক আঁকতে পারবে, আর কোনো বিন্দুতে স্পর্শক আঁকা সম্ভব না। বা যেখানে আঁকতে চাও এটা সেট করে চলে যাবে, এটাই। আমি টোটাল সর্বোচ্চ 4টা আঁকতে পারতেছি, এবং অন্তঃস্পর্শকে তো আমি একটা আঁকতে পারতেছি। 4টা কেস, আমার 4টা কেসে 4 রকমের স্পর্শক আমি আঁকতে পারবো আর কি। তো আনসার হবে এই ক্ষেত্রে 2। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, কিন্তু এই 6 সেন্টিমিটার ব্যাস বলছে। এটা খেয়াল রাখা লাগবে, একটা ব্যাসার্ধ বলা আছে, একটা ব্যাস বলা আছে। তো তোমাকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করা লাগবে। এই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে 3 হবে ব্যাসার্ধ। তো আমাকে দুইটা বৃত্ত দেওয়া আছে যারা হচ্ছে পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। তো ধরো এটা হচ্ছে বড় বৃত্তটা, তারপর এটা হচ্ছে তোমার সবুজ বৃত্ত। এখন বড় বৃত্তের কেন্দ্র কই হবে? এখানে হবে কোথাও, এবং এটা হচ্ছে তোমার কত? 4। সবুজ বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরো এটা, এখান থেকে এটা ধরো 3। তোমাকে বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ তোমাকে আসলে জিজ্ঞেস করছে এইটুকু কত, এইটুকু কত। এখন যেহেতু বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, তার মানে এই পয়েন্ট থেকে দুটুকু হচ্ছে 4, তারপর এইটুকু হচ্ছে 3। তো বাকি যে পোর্শনটুকু আছে, এই যে বাকি যে পার্টটুকু আছে, এটা কত হবে? এটা 4, এটা 3, মানে 4 থেকে 3 বিয়োগ হবে। তো 4 বিয়োগ 3 সমান হচ্ছে 1। তো যখন আমার দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করবে, এভাবে একটার ভিতরে একটা থাকবে এবং একটা বিন্দু স্পর্শ করবে, একটার ভিতরে আরেকটা বৃত্ত থাকবে এবং ভিতরে একটা পয়েন্টে গিয়ে তাদের কি করবে? স্পর্শ করবে, অর্থাৎ একটা বলের মধ্যে একটা বল রাখার মতো। তো তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? তাদের ব্যাসার্ধের বিয়োগফল। তো ব্যাসার্ধ একটা 4, একটা হচ্ছে 3, তো বিয়োগ করলে কত হবে? 1। এখানে দেখো তুমি যদি এটাকে 6কে ব্যাসার্ধ ধরে নাও, তখন 6 বিয়োগ 4 আনসার আসবে 2। সেক্ষেত্রে কিন্তু ভুল হবে, এটাও কিন্তু অপশনে দেওয়া আছে। এটা খেয়াল রাখবা যে এখানে এটা ব্যাস বলছে, ব্যাসার্ধ না। তারপর দেখো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। তাহলে কেন্দ্রত্রয়, অর্থাৎ 3টা কেন্দ্র আছে, 3টা কেন্দ্র মিলে একটা ত্রিভুজ গঠন করবে। তার পরিসীমা কত, অর্থাৎ প্রত্যেকটা বাহুর যোগফল কত? তোমাকে আগে আগে আম, 3টা বৃত্ত কিভাবে বহিঃস্পর্শ করে সেটা তোমাকে আগে আঁকতে হবে। এখন দেখো 3টা বৃত্ত বহিঃস্পর্শ মানে এরকম না যে ধরো একটা বৃত্ত এখানে, একটা বৃত্ত এখানে, একটা বৃত্ত এখানে, এভাবে না। এখানে এই দুটো বৃত্ত স্পর্শ করছে, এই দুইটা করছে, কিন্তু এটা এবং এটাতে বহিঃস্পর্শ করে নাই। তোমাকে এমনভাবে আঁকতে হবে যে তিনটাই প্রত্যেকটাকে এক এক মানে প্রত্যেকটা বৃত্তই দুটো বৃত্তের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ একে অপরের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এটা কিভাবে আঁকা যায়? দেখো প্রথমে একটা বৃত্ত আঁকলাম, কিভাবে তোমার বৃত্তটা আঁকা যাবে। তো এটা হচ্ছে তোমার কি, আমার চিত্রে যেটা বলছে পরস্পর, এই যে পরস্পরটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা পরস্পর বহিঃস্পর্শ করছে, একটা আরেকটাকে বহিঃস্পর্শ করছে। তো এটার ধরো কেন্দ্র হচ্ছে এখানে, এটা কেন্দ্র ধরো এখানে, এটা কেন্দ্র ধরো এখানে। তো এখন দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 5। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অর্থাৎ মাঝখানে যেটা, সেটার ব্যাসার্ধ হচ্ছে 4, আমরা এটা 4, এটা 4। আর সবচেয়ে ছোট যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে তোমার 3। এখন দেখো একটা ত্রিভুজ গঠন হয়েছে না, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু মিলে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ, সরি এই বৃত্তে এই ত্রিভুজের বাহু কয়টা? 3টা। ত্রিভুজের বাহু তো 3টাই হবে। তো প্রত্যেকটা বাহুর মান কত? 5। এই বাহুর মান হচ্ছে, এইখান থেকে দুটুকু এই বাহুর মান হচ্ছে 5 যোগ 4, অর্থাৎ 9। এখান থেকে এখানে এই বাহুটার মান হচ্ছে 4 যোগ 3 7, সরাসরি যোগফল। মানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বই হচ্ছে কি এখানে ত্রিভুজের বাহু আর কি, যেহেতু কেন্দ্রগুলো নিয়ে তোমার ত্রিভুজ গঠন হয়েছে, তুমি চিত্র দেখে বুঝতেছো জিনিসটা। আর 5 আর 3 মিলে হচ্ছে 8।
তো 7, 8, 9 যোগ করলে কত হবে? 7 আর 8 হচ্ছে 15, 7 যোগ 8 যোগ হচ্ছে 9, অর্থাৎ 24। তার মানে তার পরিসীমা হচ্ছে 24। পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল বের করা। পরিসীমা মানে তো এটাই যে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, আয়ত হোক, যাই হোক না কেন, আমার পরিসীমা মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল। তো আনসার হচ্ছে 24। এবার দেখো, দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? আমরা একটু আগে চিত্রটা দেখছি যে যখন দুটো বৃত্ত এভাবে থাকবে তখন আসলে এভাবে, এইভাবে, এইভাবে এবং এইভাবে টোটাল 4টা স্পর্শক আঁকা সম্ভব হবে। আর বাকি অনেক ক্ষেত্র আছে যেখানে হচ্ছে 1টা, 2টা, 3টা স্পর্শক আঁকা সম্ভব। সেগুলো আমরা আগের কোশ্চেনে দেখছি, তো এখানে আমি ব্যাখ্যা করতেছি না। তো এখানে আনসার কত হবে? 4টা হবে, সর্বোচ্চ 4টা আর সর্বনিম্ন 1টা। 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? আমরা একটু আগে পড়ছি, যখন অন্তঃস্পর্শ করবে কেন্দ্রের দূরত্ব কি হবে? ব্যাসার্ধের বিয়োগফল হবে, অর্থাৎ 5 - 3 = 2। আনসার হচ্ছে কত? 2। সহজ। এবার বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? জিনিসটা কি বুঝাই দেখো, একটা বৃত্ত, আচ্ছা প্রথমে একটা বর্গ আঁকি। জিনিসটা তো অনেকটা এরকম, একটা বর্গের মধ্যে একটা বৃত্ত। তো এই বৃত্তের স্পর্শক কয়টা বলতেছে। তার মানে তুমি একটা বর্গ আঁকতে পারবে, একটা বৃত্ত আঁকতে পারবে, আর কিছু আঁকতে পারবে না। এখন এখানে স্পর্শক কয়টা? এখানে কোনো স্পর্শক আছে? অবশ্যই আছে। আমি যখন একটা বৃত্তের মধ্যে একটা, সরি, একটা বর্গের মধ্যে একটা বৃত্ত রাখবো বা একটা বক্সের মধ্যে একটা বল রাখবো, তখন সে বক্সের কি হবে? ও এখানে তো এটা ত্রিমাত্রিক বক্স না, এটা একটা দ্বিমাত্রিক বক্স। যেহেতু এটা দ্বিমাত্রিক, এখানে তোমার দেখো, এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, ছেদ কিন্তু করে নাই। ছেদ মানে হচ্ছে এরকম, ধর একটা রেখা, যদি 2টা পয়েন্ট থাকে তাহলে সেটা হচ্ছে ছেদ, বা একের চেয়ে বেশি পয়েন্ট থাকলে। কিন্তু এখানে একটা করে পয়েন্ট, এখানে টাচ করছে, এখানে, এখানে, এখানে। যেহেতু এই 4টা পয়েন্টে সে স্পর্শ করছে, 4টা স্পর্শক হবে না? বাহু হচ্ছে 4টা, বর্গের বাহু 4টা, সুতরাং 4টা পয়েন্টে স্পর্শ করছে এবং 4টা পয়েন্টে 4টা স্পর্শক উৎপন্ন হয়েছে। অর্থাৎ বর্গের যে 4টা বাহু আছে, প্রত্যেকটা বাহুই এক একটা স্পর্শক হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে তোমার এখানে বিষয় আর কি। তো এখানে স্পর্শকের সংখ্যা কত হবে? 4। দেখো এবার এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ডিএ এবং ডিসি দুইটা স্পর্শক। তো ডিএ, ডি থেকে এ, ডি থেকে সি, এই দুইটা স্পর্শক। তোমাকে প্রথম কোশ্চেনে বলছে ডি এ সমান ডিসি কিনা। অবশ্যই আমি যদি একটা পয়েন্টটাকে দুইটা স্পর্শক আঁকি, সেই দুইটা স্পর্শক অবশ্যই সমান হবে, যেটা আমরা উপপাদ্যে পড়ছি। তার মানে 1 নম্বর ঠিক আছে। এখন 2 নম্বর আমাকে একটু ঝামেলা করে বের করতে হবে। তো আমরা, তারপর এটা হচ্ছে, তারপর হচ্ছে ধরো এখান থেকে যা আছে। এখন দেখো, আগে আমরা একটা কাজ করি। এখানে তোমাকে বলছে এই বাহু এবং এই বাহু সমান, এটা বলে দেওয়া আছে। তো এই বাহু কত? তোমাকে আসলে কোন কোন বের করতে হবে? এডিসি সমান 60 প্রমাণ করতে হবে। এডিসি মানে কোনটা? এটা। এখানে এই চিত্রে এই যে চিত্রটা আছে দেখো, এখানে আমাকে কোন কোনটা বের করতে বলছে? এখানে আমাকে এই কোনটা বের করতে বলছে। এখন যেহেতু এই দুটো স্পর্শক, তার মানে এটাও হবে কত? 90, এটাও হবে 90, 90। তো আমার যখন এই কোনটা বের করা লাগবে, আমাকে অবশ্যই আগে এই কোনটা বের করা লাগবে। এই যে এই কোনটা বের করা লাগবে আমার আগে। কেন বের করা লাগবে? এই দুটোই মিলে 180, তার মানে এই এটা এবং এটা মিলে 180। বুঝছো এখন? তো যেহেতু এই বিষয়টা এখানে হচ্ছে,
তাই আমাকে আগে এই কোণটা বের করতে হবে। এখন এই কোণ কিভাবে বের করবো? এই কোণ বের করার জন্য আমাকে এই কোণটা বের করা লাগবে, বুঝছো? একটা লম্বা প্রসেস। এখন সেটা বের করার জন্য আমাকে ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। আবার একটা বিষয় দেখো, এটাও একটা ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এটাও ব্যাসার্ধ, তার মানে এই বাহু এবং এই বাহু সমান। তার মানে আসলে কি হচ্ছে, এই তিনটা বাহু সমান হচ্ছে। তো তিনটা বাহু যখন সমান হবে একটা ত্রিভুজে, তখন সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয় এবং প্রত্যেকটা হয় 60 করে। তো এটাও 60, এটাও 60, এটাও 60 এবং এটাও 60। তো এটা যদি 60 হয়, এই সবুজটা কত হবে? দুটো মিলে 180, তো সবুজটা হবে 180 বিয়োগ 60 সমান হচ্ছে 120। তার মানে এটা হচ্ছে 120। তো এটা যদি 120 হয়, এটা কত হবে? 60 হবে। কেন? এই দুটো যোগ করে তো 180 হচ্ছে। আবার আমি একটু আগে বলছি এই জিনিসটা। তো এটা হচ্ছে 60। কেন হচ্ছে আমি আরেকবার বলি, এটা এবং এটা 90। কেন 90? কারণ দুটো হচ্ছে বৃত্তের স্পর্শক। স্পর্শক কি করে? ওই স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমরা উপপাদ্যে পড়ছি। তো এটা যদি 90 এবং 90 হয়, টোটাল হচ্ছে 180। আর চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত? 360। তার মধ্যে দুইটা যদি 180 হয়, তো বাকি দুইটা কত হবে? 180 হবে অবশ্যই, তাই না? তার মানে এই দুটো মিলে 180। তো এটা বের করছে 120, তার মানে বাকিটা 60 হইতে হবে। যোগ করলে কত হবে? 180 হবে, বুঝছো? তো তার মানে এটা ঠিক আছে। এখন বলছে ত্রিভুজ বিওসি সমবাহু ত্রিভুজ কিনা। বিওসি মানে হচ্ছে দেখো, এটা ও, এটা ও, এটা সি, এটা বি, এটা সমবাহু ত্রিভুজ কিনা। তো এটা সমবাহু ত্রিভুজ বের করে তো আমি এই প্রমাণটা করছি। তার মানে এটা সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুতে সমান। আমি একটু আগে বললাম না, ওইটাই। তো আনসার হচ্ছে তিনটে যেহেতু হবে, আনসার হচ্ছে এটা। 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অন্তঃস্পর্শ করলে আমি বিয়োগ করছি, তার মানে বহিঃস্পর্শ করলে আমি কি করব? সরাসরি যোগ করব। অর্থাৎ বহিঃস্পর্শ বলতে একটা বৃত্ত ব্যবহার আছে, একটা বৃত্ত ব্যবহার আছে, এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এই ব্যাসার্ধ যোগ এই ব্যাসার্ধ, এটা কত? একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6। ও, একটা বিষয় মনে রাখা লাগবে, এখানে তোমার দেওয়া আছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? একটা হবে ব্যাসার্ধ হবে 8/2 4, 8 হচ্ছে 6/2 3, কারণ আমাকে ব্যাসার্ধ বের করা লাগবে। আর 4 আর 3 কত হয়? 7। 4 যোগ 3 সমান হচ্ছে 7। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? এখন এটা কোয়েশ্চেন একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে একটা বৃত্ত, এখানে একটা বিন্দু। এই বিন্দু থেকে তুমি কয়টা স্পর্শ আঁকতে পারবা? অবশ্যই দুইটা, এতটুকু আর এদিকে একটা। অর্থাৎ তুমি দুইটা আঁকতে পারবা, এবং এটা অবশ্যই সমান হবে, যেটা আমরা উপপাদ্যে পড়ছি, বুঝছো? তো এক্ষেত্রে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? দুইটা। এখানে তোমার কোয়েশ্চেনটা বোঝা লাগবে, কোয়েশ্চেনটা ভালোভাবে পড়া লাগবে। তোমাকে যদি বলে বৃত্তের বহিস্থ কোন বিন্দু, বহিস্থ মানে বৃত্তের বাইরে, তো এটা হচ্ছে বহিস্থ কোন বিন্দু। তো বহিস্থ কোন বিন্দু তুমি দিয়ে রাখতে পারবে, কিন্তু তোমাকে যদি বলে বৃত্তের উপরে কোন বিন্দু বা বৃত্তের উপরস্থ, তার মানে হচ্ছে বৃত্তের উপর। এইখানে, এখানে তুমি কয়টা স্পর্শক রাখতে পারবে? অবশ্যই একটা স্পর্শক। দেখো এখানে স্পর্শক দুটা, কিন্তু উৎপন্ন হয়েছে দুইটা ভিন্ন বিন্দুতে, তাই না? এটা হচ্ছে বিষয়। তো এখানে তোমার যেটা বলা লাগবে, যদি তোমাকে বলে বৃত্তের উপরে কোনো বিন্দু বা বৃত্তের উপরস্থ কোনো বিন্দু, তাহলে তুমি স্পর্শ রাখতে পারবে একটা, এই যে একটা। যেহেতু তোমাকে বহিস্থ বলছে, তার মানে আনসার হবে 2। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করব। দেখছো, একটা বৃত্তের মধ্যে একটা সমকোণী ত্রিভুজ আছে। তো একটা ত্রিভুজের তিনটা বিন্দু দিয়ে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে। এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি আমি কোনো বৃত্ত আঁকি, সেটা হচ্ছে তোমার আহ
পরিবৃত্ত। তো এটা হচ্ছে তোমার পরিবৃত্ত। এই পরিবৃত্তের যেটা কেন্দ্র সেটা হচ্ছে তোমার পরিকেন্দ্র। একটা সমকোণী ত্রিভুজে কি হয় দেখো, এটা 90 ডিগ্রি হচ্ছে এবং এটা 180 হচ্ছে। এখানে যদি আমি একটা পয়েন্ট নিই, তো এটাকে যদি আমি একটা বৃত্তস্থ কোণ ধরি, তার মানে কেন্দ্রস্থ কোণ 180, তার মানে হচ্ছে এটা অর্ধবৃত্ত গঠন করে, অর্থাৎ কেন্দ্র থাকবে এখানে কোথাও। তার মানে তুমি প্রমাণটা বুঝো আর না বুঝো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র হবে এই অতিভুজের উপর, অতিভুজের উপর তোমার কেন্দ্রটা হবে আর কি। এখন এটা হচ্ছে তোমার কেন্দ্র বা পরিকেন্দ্র, বৃত্তের কেন্দ্র, যেহেতু এটা পরিবৃত্তের কেন্দ্রকে কি বলে, পরিকেন্দ্র বলে আর কি। এটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, তার মানে কোথায় হবে, অতিভুজের উপর হবে। এখন আরো কিছু কেস আছে, সেটা হচ্ছে দেখো, ধরো অন্য যে কোনো ত্রিভুজ হলে তখন কি হবে। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন আছে, তখন আমরা দেখবো জিনিসটা। আপাতত তুমি সমকোণী ত্রিভুজেরটা মনে রাখো। এখন এই চলে আসছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত। এখন স্থূলকোণী ত্রিভুজ আমরা আঁকি একটা। স্থূলকোণী ত্রিভুজ মানে হচ্ছে তোমার একটা স্থূলকোণ থাকবে আর কি, একটা স্থূলকোণ থাকবে। একটা স্থূলকোণ থাকবে। এখন এর বাইরে আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। আমরা একটা বৃত্ত আঁকলাম, যেহেতু অনেক বড় হয়ে গেছে বৃত্তটা। আচ্ছা, যাই হোক, বৃত্তটা হইল। এখন দেখো এই বৃত্তটা আহ, এই 3টা পয়েন্ট দিয়ে যাবে আসলে, একটু হয়তো ঝামেলা করতেছে বৃত্তটা, প্যারা নেই, আমরা বুঝতে পারছি আসলে এই ত্রিভুজের মধ্য দিয়ে যাবে আর কি। এখন দেখো এই ত্রিভুজ আসলে কেন্দ্র কই হইতে পারে, কেন্দ্র কি এখানে কোথাও হবে। এটা সূক্ষ্মকোণী কেন, সরি স্থূলকোণী কেন, এই কোণটা হচ্ছে তোমার 90 এর চেয়ে বেশি, অর্থাৎ 90+, 90 এর চেয়ে বেশি। এটা 90 এর চেয়ে বেশি, তাহলে ত্রিভুজটা আঁকলাম, ত্রিভুজের বাইরে বৃত্ত আঁকলাম। কেন্দ্র কি এখানে কোথাও হবে, কেন্দ্রের মাঝখানে কোথাও হবে না। হ্যাঁ ঠিক আছে, এখন এটা কোথায়, এটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, আর বৃত্তটা হচ্ছে তোমার পরিবৃত্ত, পরিবৃত্ত। এর কেন্দ্র কোথায় হচ্ছে ত্রিভুজ, এখানে ত্রিভুজের অনেক বাইরে হচ্ছে। তো তুমি লিখবা হচ্ছে ত্রিভুজের কোথায়, বহির্ভাগে। তো বহির্ভাগে মানে হচ্ছে কি ত্রিভুজের বাইরে, বুঝছো। আরেকটা কেস আছে তোমার, সেটা হচ্ছে যদি তোমার সমবাহু ত্রিভুজ হয়। এখন দেখো, এখন কি হবে, আমি একটা সমবাহু ত্রিভুজের বাইরে একটা পরিবৃত্ত আঁকলাম, এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এটা হচ্ছে তোমার পরিবৃত্ত। আর এটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী। আবার এটা হচ্ছে কি, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটার, এটা সূক্ষ্মকোণী, অর্থাৎ এটার প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী এবং হচ্ছে কি সমবাহু। আর যাই হোক, যখন আমি এটা আঁকার চেষ্টা করব তখন পরিবৃত্ত আসলে কই হবে, তখন পরিবৃত্ত হবে মাঝখানে কোথাও, এই মাঝখানে কোথাও। এটা হচ্ছে তোমার পরিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ ত্রিভুজের ভিতরে। তো আমি এখন 3টা কেস দেখলাম, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমি যখন পরিবৃত্ত আঁকবো সেটা হবে, তার কেন্দ্র হবে অতিভুজের উপর, অর্থাৎ ত্রিভুজের একটা বাহুর উপর। আর যদি আমি কি আঁকি, স্থূলকোণী ত্রিভুজ থাকি, তাহলে কেন্দ্র হবে ত্রিভুজের বাইরে। আর যদি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকি, তাহলে পরিকেন্দ্র হবে ত্রিভুজের ভেতরে। তো এখানে যেহেতু স্থূলকোণী বলছে, তার মানে ত্রিভুজের বহির্ভাগে বিন্দুটা হবে আর কি। কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, ত্রিভুজের বাহু কয়টা, 3টা। তো প্রত্যেকটা বাহুতে একটা করে বহির্বৃত্ত আঁকবা, টোটাল হচ্ছে তুমি আঁকতে পারবে কয়টা, 3টা বহির্বৃত্ত আঁকতে পারবা। তো এখানে আনসার হচ্ছে 3।
একটি বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র কোনটি? এখন অন্তর্বৃত্ত কি? অন্তর্বৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত থাকবে, একটা বৃত্ত, তারপর ধরে আমি একটা বিষমবাহু আঁকলাম। আচ্ছা, এইভাবে না, আমরা একটু ভিন্নভাবে অ্যাপ্রোচ করি। সেটা হচ্ছে আমরা আসলে অন্তর্বৃত্ত আঁকে কিভাবে। আমার কাছে ধর একটা ত্রিভুজ আছে, যে কোনো র্যান্ডম ত্রিভুজ, সমকোণী হয়ে যাচ্ছে এটা। এই ত্রিভুজের আমরা আসলে অন্তর্বৃত্ত আঁকবো কিভাবে? আমরা আঁকবো হচ্ছে এখানে কোণকে সমদ্বিখণ্ডক করব, অর্থাৎ অর্ধেক করব, অর্ধেক করে একটা রেখা আঁকবো, এটাকে অর্ধেক করব, অর্ধেক করে একটা রেখা আঁকবো, এটাকে অর্ধেক করব, অর্ধেক করে একটা রেখা আঁকবো। বুঝছো? তারপর এখানে একটা লম্ব আঁকবো, এখানে একটা লম্ব আঁকবো, এখানে একটা লম্ব আঁকবো, এখানে একটা লম্ব আঁকবো, এবং এখানে এই বৃত্তটা আমরা আঁকবো। তো দেখো জিনিসটা আমি কি করছি, ত্রিভুজের কোণগুলোকে দুই ভাগ করছি। এখানে অপশন দেখো, দুটো মধ্যমা ছেদবিন্দু, আমি তো মধ্যমা আঁকি নাই। আচ্ছা, তারপর হচ্ছে মধ্যমা কি? মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে বাহুগুলো আছে ওই বাহুগুলোর মধ্যবিন্দু নিব, মধ্যবিন্দু থেকে যোগ করবো। আমি তো বাহুর মধ্যবিন্দু নিই নাই, আমি তো কোণকে দুই ভাগ করছি, তার মানে এটা হবে না। তারপর বাহুর লম্ব দ্বিখণ্ডক, এখানে লম্ব দ্বিখণ্ডক আমি আঁকি নাই, লম্ব কোথাও আঁকি নাই। তারপর দেখো দুটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, দুইটা কোণের সমদ্বিখণ্ডক বলতে একটা কোণকে আমি দুই ভাগ করছি। তো এখানে তো আমি আসলে ওটাই করছি, একটা কোণকে দুই ভাগ করে, প্রত্যেকটা কোণকে দুই ভাগ করে আমি একটা বিন্দু পাইছি, ওই বিন্দুতে আমি কি আঁকছি, অন্তর্বৃত্ত আঁকছি। তো তাহলে ওই কেন্দ্রটাই হচ্ছে কি তোমার মানে ওই যে যেই বিন্দুতে সমদ্বিখণ্ডকগুলো মিলে গেছে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরছি না? তার মানে কেন্দ্র কয় হবে, কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। কিন্তু এখানে বলছে দুইটা, তো দুইটা বলো তিনটা বলো একই কথা। কারণ আহ, দুইটা আঁকলে যেই বিন্দু দিয়ে যাবে, তিন নাম্বারটাও সেই বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ ধরো আমি এটা এবং এটা আঁকলাম, এটা এই বিন্দু দিয়ে গেছে, আমি যদি এটা আঁকি, এই তিন নাম্বারটাও আঁকি সমদ্বিখণ্ডক, সেটাও এই বিন্দু দিয়ে যাবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য। তো যখন আমি এটা আঁকবো, কিভাবে বুঝলাম? এই যে বিষমবাহু লিখছে, তার মানে সবগুলো ত্রিভুজের জন্য সত্য। তো তাহলে এটা কোথায় দাঁড়াচ্ছে? দুটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু যেখানে, সেখানে হচ্ছে আমার অন্তর্বৃত্তের আহ কেন্দ্র। আনসার হচ্ছে এটা। এবার দেখো, কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? ধরো আমার কাছে একটা বর্গ আঁকা লাগবে আগে, বর্গ আমি আঁকলাম। তো এখানে আমি কি আঁকবো? অন্তর্বৃত্ত আঁকবো। তো অন্তর্বৃত্ত আঁকার জন্য আমাকে যে জিনিসটা আগে করতে হবে, এটা কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র কিভাবে বের করবো? দুইটা কর্ণ আঁকবো। আমার প্রথম ধাপ হচ্ছে কর্ণ আঁকা, একটা ধাপ গেল। তারপর আমাকে আসলে ব্যাসার্ধ বের করা লাগবে। ব্যাসার্ধ কিভাবে বের করবো? ব্যাসার্ধ বের করবো এখান থেকে, এখান থেকে আমি একটা লম্ব আঁকবো। তাহলে আমি ব্যাসার্ধ বের করলাম। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আমার বৃত্তটা আঁকা। বৃত্ত আঁকলাম এখন। এখান থেকে আমি বৃত্তগুলো আঁকবো। এটা পারফেক্ট বর্গ হয়নি, তাই বৃত্তটা একটু বাঁকা দেওয়া হয়েছে, সমস্যা নেই। তো আমি বুঝতে পারছি জিনিসটা যে কিভাবে আঁকবো। তো আমার কয়টা ধাপ অনুসরণ করা লাগতেছে? প্রথমে গোলাপি, অর্থাৎ আমি কর্ণ আঁকলাম, কর্ণ এঁকে তার কর্ণের যে পয়েন্টে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বর্গের মধ্যে। এবং ওই কেন্দ্রকে আমি কি ধরে, মানে কেন্দ্র থেকে আমি কি করলাম, এই যে বাহু আছে যে কোনো একটা বাহুর উপর আমি লম্ব আঁকলাম। তো আমি যে পাশে আঁকি না কেন দৈর্ঘ্য সমান হবে, ওটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তারপর যখন আমি ঘোরাবো, আমার কি হবে, এই বৃত্তটা উৎপন্ন হবে। তো ওই বৃত্তের কয়টা ধাপ? তাহলে তিনটা ধাপ হচ্ছে আমার। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হতে শীর্ষত্রয়ের দূরত্ব সমান। এখন পরিবৃত্ত আমরা কিভাবে আঁকি? একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলছে, এটা আসলে যে ত্রিভুজে হোক না কেন, আমরা এটা সত্য আর কি। একটা ত্রিভুজ, আমরা আহ পরিবৃত্ত কিভাবে আঁকি? আমরা পরিবৃত্ত আঁকি হচ্ছে এখানে একটা মধ্যবিন্দু নিই, মধ্যবিন্দু থেকে যোগ করে একটা মধ্যমা আঁকি, এখানে একটা মধ্যমা আঁকি, আর এটা আঁকো বা না আঁকো সমস্যা নেই, এটা এই বিন্দু দিয়ে যাবে। তারপর এখানে আমি বৃত্তটা এঁকে ফেলি। এখন আমাকে তোমাকে বলছে বৃত্তের পরিবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষতলের দূরত্ব সমান।
তার মানে আমাকে বলছে এই যে কেন্দ্রটা আছে, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব এবং এখান থেকে এই পয়েন্টের দূরত্ব সমান কিনা। সমান তো হইতেই হবে, সমান না হলে তো এটা বৃত্তের 3টা পয়েন্ট দিয়ে যাবে না। যেহেতু এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তারা তো সমান হইতে বাধ্য। তো তার মানে এটা সমান। এটা যে সমবাহু ত্রিভুজ হোক, যে কোনো বাহু, যে কোনো ত্রিভুজ হোক, এটা ডাজন্ট ম্যাটার। তারপর আসো, অন্তর্বৃত্তের কেন্দ্র হতে বাহুত্রয়ের দূরত্ব সমান। মানে হচ্ছে আমি যে অন্তর্বৃত্ত রাখছিলাম, মানে হচ্ছে এখানে বৃত্ত একটা আঁকবো, তখন আমি কি করছিলাম, তখন হচ্ছে সমদ্বিখণ্ডক আঁকছিলাম। কোণের সমদ্বিখণ্ডক, বাহুর না। এই যে কোণকে দুই ভাগ করলাম, কোণকে দুই ভাগ করলাম, কোণকে আমি দুই ভাগ করলাম। তারপর কি করছি, তারপর হচ্ছে এখানে লম্ব এঁকে এখানে বৃত্ত আঁকছি। এখন দেখো তুমি এখানে লম্ব আঁকবা, এখানে লম্ব আঁকবা এবং এখানে লম্ব, দুই দিক দিয়ে তুমি কি লম্ব আঁকছো। এবং তাহলে এটা কি হচ্ছে, লম্ব দূরত্ব হচ্ছে। এবং যেহেতু প্রত্যেকটাই ব্যাসার্ধ, তার মানে লম্ব দূরত্বগুলো সমান হবে। তো লম্ব দূরত্বগুলো যেহেতু সমান, এটা হচ্ছে কি, বৃত্তটা হচ্ছে একটা অন্তর্বৃত্ত, এটা অন্তর্বৃত্তের কেন্দ্র, এবং এই লম্বগুলো হচ্ছে ব্যাসার্ধ, যেগুলো হচ্ছে কার উপর, বাহুর উপর। তার মানে বৃত্ত থেকে বাহুগুলোর দূরত্ব সমান হবে। অর্থাৎ অন্তর্বৃত্তের কেন্দ্র হতে বাহুত্রয়ের দূরত্ব সমান হবে অবশ্যই। তো এবার কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। মানে হচ্ছে আমি কোণগুলোকে দুই ভাগ করে করে একটা বাহু আঁকলে ওই বাহুগুলো অন্তর্বৃত্ত দিয়ে যাবে। তো আমরা আসলে অন্তর্বৃত্ত বের করি এইভাবে, একটা ত্রিভুজের তিনটা তিনটা কোণ আছে, প্রত্যেকটা কোণকে আমি অর্ধেক অর্ধেক করে যে বাহুগুলো আঁকবো, এই বাহুগুলো একটা বিন্দুতে এসে ছেদ করবে, মানে তিনটাই একটা বিন্দু দিয়ে যাবে। ওই যে তিনটা যে একটা বিন্দুতে মিলবে, ওই বিন্দুটাকে আমি হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র ধরে অন্তর্বৃত্ত আঁকি। তো যেহেতু ওইটাকে আমি অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে ধরে নিই, তার মানে হচ্ছে কি এটাও ঠিক আছে। আমি তো অন্তর্বৃত্ত এভাবে আঁকি, একটা কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় নিয়েই আমি অন্তর্বৃত্তের কেন্দ্র আঁকি আর কি। তো এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী ঠিক আছে। এটা হচ্ছে আমার আনসার। তো এটা গেল আমার এই অধ্যায়ের মানে লাস্ট এমসিকিউ। মানে আমরা মোট 37 এমসিকিউ করছি। তোমার মূলত এখান থেকে এমসিকিউ গুলো আসবে আর কি। আর যেহেতু তোমরা যদি 26 ব্যাচ হও, তাহলে এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আসবে। আর তুমি অন্য যে কোনো ব্যাচ হও, এই অধ্যায় থেকে তোমার 2-3টা এমসিকিউ প্রতিবারে আসে, বুঝছো। তো এই অধ্যায়টা পড়বা। আর এই অধ্যায় থেকে যেহেতু তোমার সৃজনশীল আনসার করা লাগবে, প্রতিবার সৃজনশীল একটা বা দুইটা আসে। তো এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা বেসিক ক্লিয়ার রাখতে হবে, উপপাদ্য পারা লাগবে এবং হচ্ছে এমসিকিউ পারা লাগবে। এমসিকিউ গুলো খুব বেশি কঠিন না, সহজ। জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে, সময় কিন্তু বেশি লাগবে না আর কি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।